নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। তিস্তা স্পা সংলগ্ন সুকান্তপল্লী এলাকায় নিম্নমানের কাজের অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। খেলাধুলায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি আইসিএসসি পরীক্ষায় ভালো ফল করল জলপাইগুড়ির সম্প্রীতি পাল। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল। চরম ভোগান্তি সাধারণ মানুষের। জলপাইগুড়ি 1 নম্বর ঘুমটি এলাকার ঘটনা। নিত্য দৈনন্দিনের সমস্যার আজ চূড়ান্ত পরিস্থিতি। প্রায় 1 ঘন্টা সাধারণ মানুষদের দাঁড়িয়ে থাকতে হলো জলপাইগুড়ি 1 নম্বর ঘুমটি এলাকার রেল ঘুমটিতে। জানা গেছে 1 নম্বর ঘুমটির ওপর দিয়ে মিতালি এক্সপ্রেসকে জায়গা ছাড়ার জন্যই দাঁড়িয়ে থাকতে হয়েছে দার্জিলিং মেলকে। আর এর ফলেই ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা। 1 নম্বর ঘুমটিতে দার্জিলিং মেল আসার জন্যই রোজই সাধারণ মানুষকে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে নিজেদের গন্তব্যস্থল কিংবা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে চরম অসুবিধে পড়তে হয়। আজ এর চরম সীমায় পৌঁছেছে। প্রায় 50 মিনিট দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল। জানা গেছে এদিন মিতালি এক্সপ্রেস হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে যাওয়ার সময় লাইন ছাড়ার জন্যই এই দার্জিলিং মেলকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্ষিপ্ত হয়েছেন সাধারণ পথ চলতি থেকে বাইক আরোহীরাও। 45 মিনিট থেকে দাঁড়িয়েছেন। চাকরি বা অন্য কাজে তো মানে গন্তব্যস্থলে তো যেতে অনেকটাই। প্রতিদিন প্রায় এরকম ঘটনা ঘটছে। আজকে কতটা দেরি হলো? 45 মিনিট তো লেট হয়ে গেল। সেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। কি কারণ মনে হয়? ব্যাক করার কি কারণ? এই যে দেখুন, আন্ডারপাস নেই, কিছু নেই, কোনো সাধারণ মানুষের কোনো চিন্তাভাবনা নেই। ঠিক আছে, এখানে তো তাও আমরা সাধারণ মানুষ, আমাদের 5-10 মিনিট লেটে গেলাম, আমাদের কৈফিয়ত দিতে হয়। অ্যাম্বুলেন্সগুলোতে দাঁড়িয়ে আছে, সেগুলোর ব্যাপারে কি? এগুলো কোনো ভ্রুক্ষেপ নেই। পুকুর ও তার আশপাশ এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁতে জায়গা দখল করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। এই ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন ভাটাখানা লাগোয়া তিস্তা বাঁধ এলাকার। এখানকার প্রায় 3 বিঘা জমি নিয়ে একটি পুকুরের চারপাশে তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁতে দখলের অভিযোগ ওঠে সোমবার। যদিও সেই পতাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে গতকালই বলে সূত্রের খবর। পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও কর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে যার পুকুরটি দখল করার অভিযোগ উঠেছে তিনি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জয়নাল, তৃণমূল কংগ্রেসেরই কর্মী বলে দাবি। এদিকে গতকালই জয়নালের হয়ে এলাকায় যান 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি জানান একটি সমস্যা হয়েছিল, সেটি সমাধান হয়েছে। এখানে পার্টির কোনো বিষয় নেই। বালাপাড়া যাই দেখলাম ওদের হচ্ছে ইরিগেশনের সব জমিগুলো নিয়ে খুব ক্যাচাল হচ্ছিল। ওখানে গেলাম, ওখানে আমি অত জানিও না কিছু, এটা হয়তো পরে সব সংশোধন করবো। এটা কিছু না, এটা দীর্ঘ 50 বছর ধরে একজন মাছ চাষ করে। আর বাবার নাম হচ্ছে জয়নাথ মোহাম্মদ। ওনার বাবা, তার বাবার উপরে এখন ওটা দখল করে নিচ্ছিল, তাই জন্য আমাকে ডেকেছিল। ওটা 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বলে গিয়েছিলাম, আমি দেখে আমি সব সংশোধন করে দিয়ে চলে এসেছি। এটা কারা দখল করতে আমি নাম জানি না, ওই চত্বরের ওই আশেপাশের লোক। না, ঝান্ডা লাগানো ছিল। ঝান্ডা আমি দেখি। এখানের মধ্যে আবার পার্টি আসবে কেন? না, পার্টি দখল করেনি, এটা নিজেদের মধ্যে উনি একা করতে চায়। আর আশেপাশের লোকরা বললো এটা কমিটি করলে ভালো হয়, এর থেকে কিছু। আর এখানে কোনো পার্টির লেভেল কোনো কিছু আসে নাই, তো কোনো ঝান্ডা লাগানো হয় না। ঝান্ডা লাগানো আমি দেখি, এখন কে দেখেছে আমি জানি না, আমি দেখি। আর এখানে পার্টি আসবে কেন? তবে খবরের প্রকাশ, সম্প্রতি জয়নাল বাবু পুকুরটি সংস্কার করতে গেলে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক ও তার কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। মোহাম্মদ জয়নাল ওই পুকুরটিতে দীর্ঘদিন ধরে চাষ করতেন বলেও দাবি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানান জয়নালের ছেলে মহসিন আলী। এই জমিটা আমার দাদু 50 বছর আগে থেকে এই জমিটা আমাদেরই ছিল। দাদু প্রথমে এখানে ধান চাষ করতো, তারপর তো বাবা এখানে করতে হওয়ার পরে বাবা মাছ চাষ শুরু করছে। এবার মাছ চাষ শুরু করছে এইদিকে এলাকার মানুষও জানে যে বহুত বছর ধরে, আমি তো ছোটো থেকে 30-40 বছর ধরে এরকম 30-40 বছর ধরে এখানে মাছ চাষ করে আসছি।
বাবা জয়নাথ আলী বাবা না। হ্যাঁ মাছ চাষ করে এসছে, তো এখন ঝামেলা হয়েছিল এই পুকুর নিয়ে, বাজারে এইদিকে পুকুর আছে, এই পুকুর নিয়ে ঝামেলা হয়েছিল। এই আমাদেরই ওইখানে হচ্ছে যারা মানুষ আছে, সৈফুল নাম সৈফুল, উনি আর যেই বিকাশ পঞ্চায়েত, ওই যে অঞ্চলের পঞ্চায়েত, ওনাকে নিয়ে হচ্ছে আনেকালকে দখল করেছে। কি ওরা বলছে কি ওইখানে কি ভাগ লাগবে ওদের। আজকে ওরা আসছিল, কাউন্সিলর এখানে গিয়েছিলেন। কাউন্সিলর বললেন, প্রথমে তো কাউন্সিলর বললেন যে দিকে আমাদেরই থাকবে, পরে হচ্ছে ওদের পক্ষ থেকে আসলে, এদের পক্ষ থেকে আসলে একটু ভালো করে চিল্লা হাল্লা হওয়ার পরে কাউন্সিলর আর ওদের বললো বিকাশ, আমাদের কাউন্সিলর সন্ধ্যাবেলা বসবে। কালকে হচ্ছে টিএমসির ঝান্ডা লাগাই দিয়েছিল, আর ওইদিকে ওদের ক্লাবের দুটা পতাকা। আপনাদের পুকুর কি দখল হয়ে গেল? দখল টিএমসিরই বলতে পারছি, কতখানি হবে বাবা টিএমসি। হ্যাঁ, প্রথমে তো কাউন্সিলের পক্ষেই ছিলেন, তারপর তো কী বলবো যে কী কথা বললেন। এদিকে তার দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক জানান, ওই পুকুরের পাড়ে তাদের দলীয় কার্যালয় রয়েছে। পুরসভা এলাকার কিছু বাসিন্দা পুকুরটি দখল করতে চেয়েছিলেন, পুরসভারই একজন সেটি ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছিলেন। এটা হতে পারে না, জায়গাটি গ্রাম পঞ্চায়েত এলাকার। তাদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের মৎস্য চাষী কমিটি পুকুরটিতে চাষবাস করবে, চাষ থেকে যা আয় হবে তা এলাকার মানুষের উন্নয়ন ও সামাজিক কাজে খরচ করা হবে। উল্লেখ্য, যে পুকুরটিকে ঘিরে টানাপোড়েনের সূত্রপাত, সেটি সেচ দপ্তরের সরকারি পুকুর বলেই পরিচিত। এরকম কোনো ব্যাপার নাই, ওইখানকারই এলাকার মানুষ, কিছু ক্লাবের কমিটি রয়েছে, ক্লাব বা কেউ নিজের স্বার্থে দাদাগিরিভাবে এরকম ধরে রয়েছে, সেগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে, যে দেখা হচ্ছে যে যারা প্রকৃত যদি কেউ চাষ করে পুকুরগুলো, সেটা কমিটির মাধ্যমে চাষ করুক। এই জায়গাগুলো তো সরকারি। হ্যাঁ, এই জায়গাগুলো সরকারি। সরকার তো কোনোদিনও এই পুকুরগুলোকে সংস্কার করে না, তো পুকুর জলাশয়গুলোকে তো ধরে রাখতে হবে, সাধারণ মানুষ ধরে রাখছে, এটা তো ভালো উদ্যোগ। আমি ওদেরকে সাধুবাদ জানাই, যারা যারা দীর্ঘদিন ধরে পুকুরগুলো নষ্ট হয়ে গেছে সেই পুকুরগুলোকে সংস্কার করে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, মানে সাধারণ মানুষকে যারা উপকার করে, সাধারণ মানুষের পাশে যারা থাকে, যারা সাধারণ মানুষকে এই পয়সা থেকে বিলি বন্টন করে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। এরা এইভাবে দেখুক পুকুরগুলো। এখন ফিশারি কমিটির দখলে চলে যাবে। এবার যারা নতুন করে খুঁড়ছে, যেগুলো ক্লাব, বা আপনারা দেখবেন যে মিউনিসিপ্যালিটিতে অনেক এরিয়াতে ক্লাব কমিটিগুলার ফ্ল্যাগ পেস্টন লাগা আছে, আমারটা তো আছে, ঠিক আছে। এরা ক্লাবরাই এরা ঠিক করে দিবে, ফিশারি কমিটি করে এরা ঠিকভাবে বন্টন করবে, মানে পরিচালনা করবে। এলাকার লোকজন বলছে আপনি আজকে গিয়ে দলীয় পতাকা লাগিয়ে, তৃণমূলের পতাকা লাগিয়ে দখল করে। এরা যারা বলছে, দেখেন, ভিত্তিহীন কথা। আমি, আপনারাও জানেন, সাংবাদিক বন্ধুরাও জানে, আমরা কোনো স্বার্থে কোনো ইয়েকে দলীয় ব্যবহার করি না। কেননা পঞ্চায়েত নির্বাচনে আমার এটা পঞ্চায়েত নির্বাচন অফিস ছিল, আমি সবসময় নির্বাচনটাকে ওইখান থেকে শুরু করে আমাদের বাদের মাথা পর্যন্ত আমাদের অফিস রয়েছে। যে তারপরে আমি বিস্তারিত জানতাম না, আমি জানি যে এইভাবেই চলে, আমি ওরকম জানি না যে পুকুরগুলো কীভাবে চলে। তো তখন গিয়ে দেখি যে পুকুরটা এটা মিউনিসিপ্যালিটির লোক, ও চাষবাস করে, ও একাই করে, ও কোনো না সমাজে টাকাটা দেয়, না কোনো ক্লাবকে দেয়, না কাউকে দেয়, না মসজিদ কমিটিকে দেয়, বা না গরিব মানুষকে দান ধ্যান করে। সেটা সে নাকি নিজের স্বার্থে এই টাকাটা ব্যবহার করে, পারিবারিক স্বার্থে, তার নিজের স্বার্থে ব্যবহার করে। তো আমি এটা জানতে পাইরে, তারপর আমি বলি আপনি তো পুকুর এখানে পাবেনই না, এটা আমাদের কমিটির মধ্যে চলে যাবে। আমাদের কমিটি ওইখানে যারা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে, মানে যেই ফিশারি কমিটিগুলো আছে, সাধারণ মানুষরা ওইখানে ঢুকে যাবে। আরও 10 টাকা যদি ওদের আয় বাড়ে, তাহলে আগামী দিন মানুষকে আরও 20 টাকা বা 5 টাকার জায়গায় 6 টাকা দিতে পারবে। এই জয়নাল কতদিন ধরে এই পুকুরটায় চাষাবাদ করছে? আমি শুনতেছিলাম যে 15-20 বছর ধরে করছে আর কি। আর পুকুর পড়েছিল, হয়তো সংস্কার করছে, করে ওই দেখভাল। এবার হঠাৎ আমার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষ আবার ওইদিকে পুকুরে চাষ করে, ওদের পুকুরগুলোকে ওদেরকে সরাই দিয়ে ওই পুকুরগুলো দখল করে নেয়। এবার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের লোকগুলো কোথায় যাবে? দেখেন, এইখানে তো নেতৃত্ব দেওয়ার কোনো বিষয় নাই। এখন
এলাকার গার্জিয়ান আমাদের কাউন্সিলর ছিল, তাকে বলছে, তা তিনি সরজমিনে তদন্ত করে গেছেন, দেখছেন বিষয়টা। এবার কাউন্সিলরের সাথে আমার কথা হয়েছে, ইতিমধ্যেই কাউন্সিলরের সাথে কথা বলবো। সমস্যা সেই পুকুরটা জয়লাল দীর্ঘদিন থেকে চাষবাস করতো, তারপরে জল আনলে কি ওই ভাড়াখানার লোকজন নিয়ে আসে ওটা দখল দেওয়া সেই পুকুরটাকে। এটা আমি এখানকার লোককে কাছে শুনলাম, আর এখানকার লোক বলতেছে ওইখানকার লোক হয় না, মানে পুকুরটাকে দখল করতেছে। এখানকার লোক এখন বলতেছে বাইরের লোক এসে যদি দখল করে তাহলে আমরা কি এখানে ছাড়িয়ে দেবো। তারপর পঞ্চায়েতকে আমাদের বলছে, আমার পঞ্চায়েত আসছে, তারপরে পুরসভার লোক আসছিল, আইসা বলছে পুরসভার লোক বলে এটা আমার এলাকা, তারপর আবার আমাদের পঞ্চায়েত বলে এটা আমার এলাকা, এটা তো আমাদের পাহাড়পুর, বালাপাড়া পাহাড়পুর। তা পঞ্চায়েত বলছে এটা আমার এলাকা, ওই জন্য পঞ্চায়েত ঝান্ডা টুন্ডা লাগাই দিয়া চলে গেছে। তা হচ্ছে তৃণমূলের ঝান্ডা লাগাইছে, আর পঞ্চায়েতটা তৃণমূলের এলাকা। এইখানকার লোক বলতে পারবে, আমি জানি না, এইখানকার লোকে বলতে পারবে কতদিন থেকে চাষবাস করে জনাব। না না পঞ্চায়েত এলাকা না, ওটা হচ্ছে পুরো এলাকা। আমার নাম হচ্ছে মহেন্দ্র এলাকা, জমিটা হচ্ছে ইরিগেশন বাদ ইরিগেশন। আমাদের বাড়টা তৈরি হচ্ছে যখন, তখন এই পুকুরগুলো করে এই মাটিটা এখানে দেওয়া হয়েছে, দিয়ে এই পুকুরগুলো একদম দুইবার ধরে আমাদের বালাপাড়া অবধি এই পুকুরগুলো আছে এই সরকারি ক্লাব। শুনেন এখন এখানকার জনসাধারণ মানে যারা যারা আছে, কেউ ক্লাবের থেকে নিয়ে নিছে, কেউ এখানকার জনগণ আছে, জনগণগুলো যার পাশে বাড়ি আছে তারা দখল করছে। ওদের কথা হচ্ছে বাইরের লোককে আমরা এখানে ঢুকতে দেবো না, আমাদের বাড়ির সামনে আমরা চাষবাস করবো, মোটামুটি আমরা তাও এখানে আমাদের জুবলিপাড় থেকে ধরে বালাপাড়া অবধি তাও মোটামুটি না হলো 100 পুকুর, 100 থেকে 150 পুকুর এই অবস্থা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। নিম্নমানের কাজের অভিযোগ, তিস্তার সারদাপল্লীর 8 নম্বরে রাস্তার কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার ও কর্মীদের কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড়ের সারদাপল্লী এলাকার ঘটনা। এখানে জুবলি পার্ক সংলগ্ন বিচারপতিদের বাংলোর সামনে থেকে মন্ডলঘাট পর্যন্ত তিস্তার বাঁধের ওপর দিয়ে 1,12 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 3.5 কিলোমিটার নতুন রাস্তা তৈরি করছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। শিডিউল মেনে কাজ হচ্ছে না, এই অভিযোগ তুলে মঙ্গলবার সেই কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীদের একাংশ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে ঠিকাদার সন্দীপ ভৌমিকের দাবি কাজ সম্পূর্ণ শিডিউল মেনেই হচ্ছে। আর আবার এদিকে দেখো আমার মাল পড়ছে, এদিকে দেখতে হবে। আমার ওটা দেখতে হবে না তো, এটা আমার রাস্তা লেভেল চাই, আমার ওইটা দেখলে হবে না, জল দাঁড়াবে রাস্তায়। ও আপনি নিচের মালটা লেভেল করেন, ওইটা হবে না, ওই এক জায়গায় মাল খাবে। এই মালটা কোন লেভেল করেন নিচে, এইটা কোন লেভেল হবে না, কেন হবে না? এটা ডাউন লেভেল, কেন হবে না? এটা আপনি লেভেল করেন। আমি ডিপার্টমেন্টকে ডাক দিই, থাকেন আপনি কি হয়েছে রাস্তা কি? রাস্তা হলো সারদাপল্লীর রাস্তা হচ্ছে, তাদের উপরে পিচ হচ্ছে আজকে, মানে কালকে থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে, কালকে ফিনিশিং হয়ে গেছে, ওদিকে ফিনিশিং হয়ে গেছে। এদিকে যখন করতেছে এইবার দেখতেছি যে আমরা যে বোল্ডার যে আছে, আগের যে সোলিং বোল্ডার, ওনারা পিচ করার পরে সেই বোল্ডার দেখা যাচ্ছে, তার উপরে কোথাও হয়তো মাল পড়ছে, কোথাও পড়েই নেই। এবার আমাদের অভিযোগ ওইটাই যে রাস্তাটা কাজটা যাতে ভালোভাবে হয়। এই রাস্তার যে পরিস্থিতি কাজ হচ্ছে, এই রাস্তা টিকবে কি? আমাদের তো এখনই উঠে যাচ্ছে, আমাদের কথা হলে এখনই উঠে যাচ্ছে। উনি আজকে চলে যাবে, কালকে এখানে যদি একটা বাইক নিয়ে ব্রেক কষে এগুলো উঠে চলে যাবে। এখন কি চাচ্ছেন যে রাস্তার কাজ? চাচ্ছি যে কাজটা যাতে ভালোভাবে হয়, এইটুকু। এই জায়গাটার নাম সারদাপল্লী। এটা কোন গ্রাম পঞ্চায়েত? খড়িয়া গ্রাম পঞ্চায়েত। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ, আমাদের এখানে তাকান, রাস্তাটা হচ্ছে, রাস্তাটা যেন একটু ঠিকঠাক হবে। রাস্তাটা যে ওরা পিচ মশলাটা দিচ্ছে, আমাদের নিচের যে ছোলিংটা হচ্ছে, ছিলিংটার পাথরটাই ঢাকছে না, ওইভাবেই ফিনিশিং করে যাচ্ছে এরা। তা আপনারা কি ডিপার্টমেন্টকে জানাইছেন? ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে, আসুক উনি। এখন আপনারা কি করছেন বর্তমানে? আমরা বর্তমান কাজটা বন্ধই আছে, উনি দেখুক, ডিপার্টমেন্ট আসে, তারপরে কাজটা হবে। মানে ডিপার্টমেন্টের লোক আসবে, তারপরে কাজ হবে। উনি এইভাবেই করে যাচ্ছে, এইভাবে হচ্ছে না কাজটা আমাদের। আপনার নাম? শিডিউল মেনে কাজ করছেন না, কি বলবেন সেই জায়গায়? একদম অরিজিনাল শিডিউল দেখে কাজ হচ্ছে, পাকুড়ের পাথর দিয়ে একদম অরিজিনাল টোটাল থিকনেস মেনটেন করে। যদি কারো কোনো এনকোয়ারি থাকে, সে থিকনেস শুদ্ধ একদম টোটাল ফার্স্ট লেয়ার থেকে লাস্ট লেয়ার পর্যন্ত থিকনেস মেনটেন করতে পারবে, এইটুকু অ্যাসুরেন্স গ্যারান্টি দিতে পারি। এখন কি করবেন? কাজ তো এরা বন্ধ করে দিচ্ছে। না, এরা বন্ধ করেনি, এরা বলছে ঠিক করে দাও, বন্ধ এরা করেনি। তো মানে ডিপার্টমেন্টকে বলছেন? হ্যাঁ, ডিপার্টমেন্টকে জানানো আছে, অরিজিনাল শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, পাকুড়ের পাথর দিয়ে কাজ হচ্ছে।
এটা কোনো নর্থ বেঙ্গল ভ্যারাইটি না। পাথর আপনারা চেক করে নেবেন, ইন্ডিয়ান ওয়েল ভিটামিন দিয়ে কাজ হচ্ছে, কোনো এমবোস ইম্পোর্টেড ভিটামিন না, ইন্ডিয়ান ওয়েল ভিটামিন পাকুড়ের পাথর দিয়ে কাজ হচ্ছে, একদম জেনুইন কাজ হচ্ছে। আর ওনাদের বক্তব্য যেটা ক্যাম্বার মেনটেন করতে হয়, তো ক্যাম্বার মেনটেন করতে গেলে মিডিলটা সবসময় উঁচু করতে হয়। 20 mm যদি আমি রাখি তাহলে মিডিলটা কোনো সময় উঁচু হবে না, সাইডে 20 mm, মাঝখানে যদি মিডিল 20 mm হয় তাহলে তো রাস্তার মাঝখানে জল দাঁড়িয়ে যাবে, সে তো টেকনিক্যালি বুঝতে হবে। তো যেহেতু আমরা মিডিলটা 40 দিচ্ছি, সাইডে অটোমেটিক কম হবে, তখন লোকে বলছে যে কম হচ্ছে। সাইডে কত দিচ্ছেন? সাইডে আমাদের 20, আর কোনো জায়গায় 30 হয়ে যাচ্ছে। এখন তো রাস্তার ডিপ্রেশনের মধ্যে আন্ডুলেশনের উপর হয় না, এটা আন্ডুলেশনের উপরে হয়। আপনারা দেখে নেন মাঝখানে, আপনারা রাস্তাটা প্রয়োজনে মেপে নেন, থিকনেস মেপে নেন, দেখেন আমার 20 mm উপরে আছে। এইটা জুবলি পার্কের থেকে, জাজ বাংলোর থেকে একদম 9 নম্বর স্পট, 3400 মিটার। হ্যাঁ, আজকে সেকেন্ড ডে কাজ হচ্ছে, মানে এখন বলতো 200 মিটারও হয়নি। আমার নাম সন্দীপ ভৌমিক, ভৌমিক কনস্ট্রাকশন আমার এজেন্সি। ব্লক প্রশাসনের উদ্যোগে মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা প্রদান। মঙ্গলবার মালবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লকের অন্তর্গত মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন মাল ব্লকের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মালবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের হাতে ফুল মিষ্টি তুলে দেওয়া হয়। ব্লকের অন্তর্গত 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃতী পড়ুয়াদের নিয়ে এদিন সংবর্ধনা প্রদানের পাশাপাশি বিডিও রেশমিদীপ্ত বিশ্বাস, যুগ্ম বিডিও সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিকরা তাদের সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করেন। পড়ুয়ারা আগামীতে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন সেই বিষয়ে চলে আলাপ আলোচনা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে মালবাজার ব্লকের বিডিও রেশমিদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, কৃতীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সুযোগ সুবিধা নিয়েও আলোচনা করা হয়েছে। এদিন মাল শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বিদ্যালয়ে কৃতী পড়ুয়ারা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও এদিন বিডিও কার্যালয়ে উপস্থিত হন। সংবর্ধনা পেয়ে পড়ুয়ারা ভীষণ আপ্লুত। অন্যদিকে আইসিএসসি পরীক্ষায় 99.40% নম্বর পেয়ে রাজ্যের দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে মালবাজারের ছেলে স্বপ্নজিৎ বিশ্বাস। মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী মালবাজার অবর বিদ্যালয় পরিদর্শকের তরফে স্বপ্নজিৎকে অভ্যর্থনা দেওয়া হয়। তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় মানপত্র। এই বিষয়ে মাল সার্কেল অবর বিদ্যালয় পরিদর্শক বনশ্রী দাস জানান, স্বপ্নজিতের এই সাফল্যে প্রত্যেকেই খুশি। উল্লেখ্য, মালবাজার শহরের 10 নম্বর ওয়ার্ডে বাড়ি স্বপ্নজিতের বাবা ও মা দুজনেই স্কুল শিক্ষক। মালবাজারের ছেলে স্বপ্নজিৎ ও রাজ্যে এবং দেশের মধ্যেও র্যাঙ্ক করেছে, কি বলবেন আজকে? ক্লাস 9 থেকে ঠিক করেছি। কারণটা কি? কারণটা হচ্ছে মানে ডাক্তার মানে মানুষকে খুব মানে সাহায্য করতে পারে, কারো কোনো অসুবিধা মানে অসুস্থতা থাকলে সেটা ঠিক করা। তারপর অনেকে অ্যাফোর্ড করতে পারে না, মানে প্রাইভেট হসপিটাল নার্সিংহোমের হলো কস্ট যেগুলো হয় সেগুলো তাদেরকে হেল্প করা। মানে তুমি কি প্রয়োজনে গ্রামে গিয়েও ডাক্তারি করতে চাও? হ্যাঁ, ওরা এত ভালো রেজাল্ট করেছে, সেই উপলক্ষে ওদেরকে সবাইকে আমরা আরও এনকারেজ করছি সামনে যাতে আরও বেটার করতে পারে, এবং কী কী প্রবলেম ফেস করেছে আর সামনে কী কী প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আরও ডিসকাশন হচ্ছে। আর মোরাল বুস্ট আপ প্লাস হচ্ছে আমরাও যদি কোনো রকমভাবে সাহায্য করতে পারি সামনের দিনে সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। বিডিও সাহেব তো আমাকে ডেকেছেন, খুবই সৌভাগ্যের ব্যাপার। তো উনি আমার আগে কি করা উচিত, ফিউচার প্ল্যানিং এসব নিয়ে উনি আমাকে কিছু গাইড করলেন, আর এরপরে কিভাবে এগোতে হবে। হ্যাঁ, আর উনি এটাও বললেন যে আমি যে এই প্রাপ্তিটা আমার, যে আমি 700-তে 641 পেয়েছি মাধ্যমিকে, তো এটাকে ভুলে যেতে হবে, এটাকে ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে, বা এটা ভাবতে যে আমি কিছুই পাইনি এরকম ভেবে এগোতে হবে। তো এই 2 বছর মানে 11-12 যদি ঠিকমতো করা যায়, উনি বললেন যে
আগের লাইফটা একদম স্মুথ হয়ে যাবে। তো খুবই ভালো লাগছে, এটুকুই বলার আছে। তোমার নাম? আমার নাম সন্দীপন বণিক। কত পেয়েছো? 700-তে 641। জলপাইগুড়ি শহরের বেশ পরিচিত নাম সম্প্রীতি পাল। খেলাধুলায় ভালো ফলের পাশাপাশি আইসিএসসি পরীক্ষায় 94% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সম্প্রীতি। বরাবরই ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে সম্প্রীতি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। বর্তমানে সে এই খেলার সুবাদেই ব্যাঙ্গালোরে রয়েছে। রাজ্য স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সে সাফল্য অর্জন যেমন করেছে, তেমনি জাতীয় স্তরেও রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছে। আইসিএসসি বোর্ড স্কুল স্পোর্টসে রাজ্যে সিঙ্গেল এবং ডাবলস দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রীতি। জাতীয় স্তরে রানার্স আপের খেতাবও রয়েছে তার। সম্প্রীতি 2022 সালে অল ইন্ডিয়া র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় GSU 15 বিভাগে সেমিফাইনালে ওঠে এবং এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলতে থাইল্যান্ডে যায়। সে 2023 সালে খেলো ইন্ডিয়া স্কলারশিপ পেয়েছে। সমানভাবে খেলা এবং পড়াশোনাতেও বাবা মায়ের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে সাহায্য করেছেন বলে জানালো শহরের কৃতি ছাত্রী ও খেলোয়াড় সম্প্রীতি। ছোটবেলা থেকেই আমার ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে, আর ব্যাডমিন্টনই আমার ফার্স্ট প্রায়োরিটি। তাই মাত্র 8.5 বছর বয়সেই আমি ব্যাঙ্গালোর চলে যাই আমার ব্যাডমিন্টন প্র্যাকটিসের জন্য। ওখানে আমি পড়াশোনা এবং খেলাধুলা দুটোকে ম্যানেজ করে আমি চলি। আমার স্কুল আমাকে অনেক সাপোর্ট করেছে, আর আমি শুধু এক্সাম দিতে আসতাম স্কুলে। আমি বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করি, স্টেট, অল ইন্ডিয়া, ইভেন আমি ইন্টারন্যাশনালেও পার্টিসিপেট করি। আমি 2022-এ আন্ডার 15 ক্যাটাগরিতে ইন্ডিয়া নাম্বার 4 ছিলাম সিঙ্গলসে, এবং ডাবলসে আমি ইন্ডিয়া নাম্বার 7 ছিলাম। আমি এশিয়া জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার চান্স পাই, এবং আমি এই টুর্নামেন্টটা খেলতে থাইল্যান্ডে যাই। তারপরে CISCE স্কুল ন্যাশনাল গেমসেও আমি আন্ডার 17 ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল ইভেন্টে রানার আপ হই, এবং টিম ইভেন্টেও ওয়েস্ট বেঙ্গল রানার আপ হয়। 2023 ডিসেম্বরে আমি জলপাইগুড়িতে চলে যাই আমার বোর্ডসের প্রিপারেশনের জন্য। আমার স্কুলের টিচাররা আমাকে খুব হেল্প করেছে। আমি তখনও পড়াশোনার সাথে সাথে আমি খেলাধুলাকে ম্যানেজ করি, এবং এক্সাম টাইমেও আমি যতটা পেরেছি আমি আমার খেলাধুলা চালিয়ে গিয়েছি। এইভাবেই হচ্ছে আমি আমার বোর্ডস দিই, এবং আমার বোর্ডসের রেজাল্ট ভালোই হয়েছে। এখন হচ্ছে আমি হায়দ্রাবাদে আছি আমার ব্যাডমিন্টন প্র্যাকটিসের জন্য, কিন্তু তার সাথে সাথে আমি ক্লাস 11-এর পড়াও স্টার্ট করে দিয়েছি। আমার ইচ্ছে পরবর্তীকালে আমি আর্টস নিয়ে পড়ব, এবং আমার স্বপ্ন যে আমি অনেক বড় ব্যাডমিন্টন প্লেয়ার হব। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। হাতির হানায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যার ফলে আজ থেকে এই কেন্দ্রে পড়াশোনা এবং মিড ডে মিল বন্ধের মুখে। খাবারের খোঁজে রাতের অন্ধকারে হাতি এসে ভেঙে দিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই নিয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি হাতি কয়েকবার ভেঙেছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইভিল চা বাগানের কুর্তি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। জানা গেছে গতকাল রাতে আইভিল চা বাগান সংলগ্ন খড়িয়া বন্দর জঙ্গল থেকে একটি হাতি এসেছিল এই আইভিল চা বাগান এলাকায়। সারা রাত চা বাগানের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে অবশেষে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয় হাতিটি।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক পাশের অংশের দেওয়াল ভেঙে দেয়। এরপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মজুদ চাল সাবার করে। মঙ্গলবার ভোর নাগাদ আবারও জঙ্গলে ফিরে যায় হাতিটি। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সরিতা লাকড়া জানান, এ নিয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দুবার ভেঙেছে হাতি, যার ফলে আজ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতর পড়াশোনা করা বাচ্চাদের পক্ষে সম্ভব নয়। কারণ যেভাবে হাতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভেঙেছে তাতে কেন্দ্রের চারপাশের অন্য পাকা দেওয়ালগুলো ফেটে গেছে। যখন তখন হুড়মুড়িয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভেঙে পড়তে পারে। তাই প্রশাসনকে বলে দ্রুত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মেরামতের ব্যবস্থা করবেন তিনি। और इस आईसीडीएस सेंटर को तोड़ दिया। पहले से ही तोड़ा हुआ था थोड़ा सा, लेकिन अब से बनाने के लिए बोला है, अभी तक नहीं हुआ था। कल रात में आके फिर से तोड़ दिया। और अभी बारिश का टाइम है, बच्चा लोग को प्रॉब्लम होगा, जल्दी से बनाने से अच्छा होगा। कैसा क्षति हुआ, क्या देख रहे हैं? क्षति तो बहुत ही ज़्यादा हुआ है। इधर का वॉल तोड़ दिया है, अंदर का सीलिंग भी तोड़ दिया है। तो अभी क्या प्रशासन से बात करेंगे आप लोग? हाँ, बात तो करना पड़ेगा जल्दी बनाने के लिए, तो बच्चा लोग को असुविधा हो जाएगा ना आईसीडीएस स्कूल के लिए। और कोई ऑप्शन है अभी फिलहाल ये पढ़ाई चलाने के लिए कोई जगह है ना? कोई जगह तो नहीं है? जगह तो नहीं है अभी। अच्छा, यही एक जगह है? हाँ, यही एक जगह है आईसीडीएस का। तो आपका नाम? सरिता लाकड़ा। आप क्या है? पंचायत मेंबर। कौन सा पार्ट? 21 अकाउंट का। আসলে একটাই ছিল, সেই দিক দিয়ে আসলো, আসার পরে এইখানে স্কুলটা ভেঙে দিছে। কি কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি মানে স্কুল ওয়ালটা ভেঙে পড়ে গেছে, আর ওয়ালটা তো অনেক ক্রেক হয়ে গেছে। এখন তো স্কুল পাড়া তো কখন ভয়ের চোটে বাচ্চারা তো ঢোকার মুশকিল, ক্রেক হয়ে কখন আরও ভেঙে যেতে পারে। তেমনি কি প্রশাসনকে এখনো অবধি জানিয়েছেন আপনারা? আগে একবার হাতি ভাঙছিল তখন তো জানানো ছিল, আর ফোটা করছিল অল্পটা, তারপর তো আরও এখন তো জানাবেন প্রশাসনকে? এখন তো জানাবো। এমনি সামনে বর্ষার সময়, তারপরে কি করে চলবে এখন পঠন পাঠন? এই এখন তো আমি আশা করতেছি কি এখন ডিপার্টমেন্ট থেকে যদি তাড়াতাড়ি এটা বানায় দেয় তাহলে লেখাপড়া তাড়াতাড়ি চালু হবে। নাহলে বর্ষা সিজনে এখানে যদি দেরি করলে তো এই বছর তো এমনি চলে যাবে, লেখাপড়া বাচ্চাদের কিছু করা যাবে না। সেই জন্য আশা রাখতেছি হোক তাড়াতাড়ি, এইটা আশা। আপনার নাম? আমার নাম সামিত খারকা, পাঠন পঞ্চায়েত মেম্বার। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী স্বপ্না সরকার জানান, যেভাবে হাতিটি ওই কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে তাতে কেন্দ্রের ভেতর বাচ্চাদের নিয়ে পড়াশোনা করা অসম্ভব। অবিলম্বে কেন্দ্রটি সংস্কার করা দরকার। তবে এ বিষয়ে চালসা বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিলেছে। ভীষণ অসুবিধার মধ্যেই আছি। আমি যখন থেকে ঢুকছি তখন থেকে হাতি ভাঙায়, কিন্তু এখন তো অনেকটাই ভেঙে গেছে, এখন তো পুরো অসুবিধা। আর বাচ্চাদের নিয়ে তো এমনি রিস্ক আছে, এটাতে উপরে স্লিং ফ্লিং সব বানরে ভেঙে দিছে। তারপরে এমনি দেখা যাচ্ছে যে ওয়াল সব ফেটে গেছে, পুরাটাই ফেটে গেছে। এমনি কোনো বিকল্প জায়গা আছে এটা ছাড়া? তো বিকল্প কোনো জায়গা নাই। তার মধ্যে বাচ্চাদের নিয়ে একটাই অসুবিধা কি মারা তো সবাই কাজে চলে যায়, বাচ্চাদের ভরসা শুধু একটাই আমার এখানে, যাতে একটা অবধি এখানে বাচ্চাগুলো থাকতে পারে। এবার রান্না যে মিড ডে মিল যা ব্যবস্থা কি মনে করছেন, কোথা থেকে কি করে হবে এখন পঠন পাঠন? তো এমনি রান্নাটা করে দেওয়া যাবে, কিন্তু বাচ্চাকে আমি রাখবো কোথায় এটাই তো নির্দিষ্ট জায়গাটা এখন খুঁজে পাচ্ছি না আমি। পুরাটাই তো ফাটছে, ভিতরে রাখাও তো রিস্ক বাচ্চাদের। তেমনি এখন কি ভাবছেন, প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে তো এত ইসেতে জানানো হয় না, জানাইতে হবে। এটা যদি তাড়াতাড়ি পদক্ষেপ নেয় খুবই ভালো হয়। আপনার নাম? স্বপ্না সরকার, সেন্টার নাম্বার 115। কোন জায়গায় এটা? এটা হচ্ছে ডাঙ্গি কুর্তিয়ালান। আপনি ওয়ার্কার? আমি ওয়ার্কার। ফের রোগী এবং তার পরিবারের সদস্যদের শারীরিক হেনস্থার অভিযোগ নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। মঙ্গলবারের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন ডাক্তার দেখাতে এসে সঙ্গে পান নিয়ে আসায় রোগী ও তার আত্মীয়দের আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। এদিনের এমন ঘটনায় সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রোগী ও তার পরিবারের সাথে এমন ঘটনার প্রতিবাদে সামিল হন উপস্থিত রোগীরাও। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খাস সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে দুপক্ষের সাথেই আলোচনা হয়েছে, সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থা বজায় রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমার নাম গৌরী গোস্বামী। কি হয়েছে বলুন তো? এখানে আমরা ডাক্তার দেখাইতে আসি, আমি শুধু একটা পানির কোটা আনছি তো ওরা বলে দেখি একটা কাইরি নিলাম, ভাই এর মধ্যে কিছু নেই, প্রেসক্রিপশন আছে আর আমার একটা পানির কোটা আছে, কাইরি নিয়ে ফেলে দিলাম। আমি বললাম ভাই ফেলে দিলা কেন? আমাকে দিতে আমি বাইরে ফিরে আসতাম, তুই ফেলে দিলে একটু ভালো করে না, আমি খাই নেশার জিনিস, এখানে খাইতাম না, আমি বাইরে যাই খাইতাম। সে নানা রকম তকাতকি করা শুরু করে দিল।
আমার বর আবার বলছে ভাই মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে রাখলাম, তুমি তো বেটা ছেলে মানুষ, তোকে হাত দিয়েছে কি হচ্ছে, হাত দিয়েছে কি হচ্ছে, এরকম করে আমার বরকে এইখান থেকে গলা ধরে ছাঁচড়ায় নিয়ে গেছে, ঘরের মধ্যে একটা আটকায় রাখছে, আটকায় রেখে আমাকে বলে তুমি যদি বেশি চিল্লাও তোমার বরকে এখানে অর্ডার করে দিবে। কি করবো হ্যাঁ, কি করবো হ্যাঁ, হার্টের পেশেন্ট, কিসের পেশেন্ট সব দেখাইতে আসছে, আমার প্রেসক্রিপশন দেখেন, আমি প্রেসক্রিপশন দেখাচ্ছি। তো বোধ দাদা এখানে কি করতে এসেছেন হাসপাতালে? সমস্যা কি আপনার? আমার পেটে পাইলসের। তো বলছি দাদা আজকে আপনাকে কি করলো এখানে হাসপাতালে? হাসপাতালে আসলে আমার মহিলা পান ক্যারি ব্যাগ নিয়ে যাচ্ছিলো, ব্যাগ নিয়ে যাচ্ছিলো, ব্যাগ নিয়ে যাওয়ার পরে বলতে পারতো গেটের মধ্যে আমাকে যে আপনারা কিছু নিয়ে ঢোকা যাবে না, এরকম কিছু বলতে পারতো না, বলে গায়ে হাত দিয়ে দিচ্ছে। গায়ে হাত দিয়ে ব্যাগটা কাড়িয়ে নিয়ে পাড়া দিয়ে চেন টেন ছিঁড়ে দিয়ে যা যা ছিল পয়সা টয়সা যা ছিল পুরো একদম পাড়া দিয়ে ফেলা। আমাকে এটা কী করলেন আপনি? গায়ে হাত দিলেন, বলতে পারতেন, আমরা দূরে চলে যেতে পারতাম কিংবা পরে আসতে পারতাম। আপনার গেটের ভিতরে আমরা ঢুকি নাই, গেটের ভিতরে ঢুকে যেতাম তাই আপনি করলে ভালো ছিল, গেটের ভিতরে আমি ঢুকি নাই। তো বলছি আমার মহিলাকে নিয়ে চলে আসতে দিচ্ছি, সব একটা গ্রুপ 4-5 জনে মিলে এসে গেটের থেকে এসে আমাকে ছাঁচড়ায় নিয়ে মারতে মারতে ঘরের মধ্যে ঢুকাতে গিয়ে তো কোন বাপ বাঁচাবে, কোন বাবা আসে নিয়ে এখানে মারে ফেলাবো, বানার করে ফেলাবো। মানে এখানে দাদাগিরি চলছে নাকি? হ্যাঁ, দাদাগিরি চলছে। ঘরের ভিতরে ঢুকে আটকায় দিয়ে পাবলিক যদি আমার না থাকতো তাহলে আমাকে ঘরে মারিয়ে ফেলতো, লাঠি দিচ্ছে। কেন করলো আপনি কথা বলেন, কেন করলো? ওই যে ভুল একটু পান নিয়ে ঢোকা যাবে না, নিয়ম আছে এখানে। হ্যাঁ, আমরা তো পান নিয়ে তো ঢুকি নাই, আমরা গেটের থেকে তো আমরা ঢুকি নাই। গেটের থেকে বলছি যে আপনারা বলতে পারতেন মহিলা গায়ে হাত দিতে পারেন, আর বলেন যে কি কি আছে নিয়ম আছে। ঢুকতে বারণ করেছিল, আপনার ব্যাগে পান খাওয়া? আমার পান না, এই ব্যাগটা নিয়ে, ব্যাগটা ঘাড়ে ছিল, ব্যাগের থেকে কাড়িয়ে নিল, ব্যাগটা কাড়ি নিয়ে ফেলে দিছে, ফেলে দিয়ে যা যা ছিল ফেলে দিয়েছে পাড়া দিয়ে। আমি যদি গায়ে হাত দিয়ে বলতে পারতেন যে এটা ঢোকা পাটালে ফেলে দেওয়ার কি হলো, এইটুক থেকে তখন থেকে হওয়ার পরে তারপরে আপনাকে কি নিয়ে গেছিল? হ্যাঁ, পরে ওরা তকা থেকে হচ্ছিল, তকা থেকে হওয়ার পরে তারপরে আমার মেয়ে আসলো, আমি বাইরে চলে আসছি নিয়ে দুজনকে নিয়ে, তারপরে আমার রাস্তার থেকে নিয়ে বলছি আপনাকে ঘরে আটকা ছিল? ঘরে আটকা যদি আপনি কথা বলেন, ঘরে আটকা ঘরে আটকা রেখে মারছে পুরো মারছে ভেতরে, মারতে মারতে নিয়ে গেছে। আমার নাম আপনার? বলছি ঘরের ভেতরে কি লাথি মারছে আপনাকে? লাথি মারছে। কোথায় মারছে? ঘরের ভিতরে। কারা মারলো? চিনি না তো, দেশে স্টাফগুলা। আপনি কি অভিযোগ করবেন থানায়? থানায় কমপ্লেন করবেন কি? অভিযোগ করলে কি হবে? আমাদের গরিব মানুষের পক্ষে দাঁড়াবে না। হাসপাতালে কি কোনো অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই করব। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন? হ্যাঁ হ্যাঁ। ছাঁটাই হয়ে যাওয়া 8 জন বিদ্যুৎ শ্রমিক পুনরায় তাদের কাজ ফিরে পেলেন। সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়নের নেতৃত্বে তীব্র লড়াই আন্দোলনের মাধ্যমে 8 জন ছাঁটাই হয়ে যাওয়া শ্রমিক পুনরায় তাদের কাজ ফিরে পেলেন। গতকাল ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে আলোচনার পর আজ সকাল বেলায় কাজে যোগদান করতে গেলে ঠিকাদারি সংস্থার মালিক আবার তাদের কাজে যোগদানে বাধা দেন বলে শ্রমিকেরা জানান। পরবর্তীতে শ্রমিকেরা ডিভিশন অফিসে গিয়ে ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে কথা বলেন। ডিভিশনাল ম্যানেজারের হস্তক্ষেপে তারা পুনরায় কাজে যোগদান করেন। কাজ ফিরে পাওয়া বিদ্যুৎ সহায়ক কর্মী বিশ্বজিৎ রায় মিঠুন সাহা জানান, অসংগঠিতভাবে সংগঠনের পতাকার নিচে এসে লড়াই করবার জন্যই তারা এই লড়াইয়ে জিততে পেরেছেন। সংগঠনের সম্পাদক রজনী রায় জানান, অনৈতিকভাবে কাজ থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে সংগঠন এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল। এক অসম লড়াইয়ে শ্রমিকেরা জিততে পেরেছে। সংগঠনের সভাপতি মিন্টু নন্দী জানান, যেভাবে বদলি এবং ছাঁটাই করা হয়েছে তা শ্রম আইন বিরোধী, এইভাবে বদলি করা যায় না। ঠিকাদার গায়ের জোরে এই কাজ করবার চেষ্টা করছিলেন। ঐক্যবদ্ধ লড়াইয়ের জয় হলো, শ্রমিকেরা কাজ ফিরে পেলেন। সংগঠনের সভাপতি কৃষ্ণ সেন ওই ঐক্যবদ্ধ লড়াইয়ে জিতবার জন্য শ্রমিকদের অভিনন্দন জানান। খুশি আপনারা ফের আপনাদের আন্দোলনটা সফল হলো। ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নকে, ধন্যবাদ জানাই আমাদের ডিএম সাহেবকে। উনি আমাদের যেগুলা কথা ছিল, যেগুলা আমাদের বেআইনিভাবে আমাদের যে এখান থেকে অন্য সাবস্টেশনে দেওয়ার কথা ছিল, সেটাকে ডিএম সাহেব মানা করছে যে না, তোমরা এখানেই কাজ করবা। আমরা যেমন অনেকগুলো আরও কথা বলছি ডিএম স্যারকে, স্যার আমাদের অন্য কাজে নিয়োগ করা হয়, ঠিক আছে, এই
ইসে বাদ দিয়ে ডিএম স্যার আমাদের সব কথাতেই বলছে তোমরা আবার এখানে কাজে আসছো। হ্যাঁ, আমরা আবার এখানেই কাজে আসছি। ঠিক। হ্যাঁ, অবশ্যই আমরা প্রথম থেকেই বলেছি যে এইভাবে বদলি করা যায় না। সরকারি নির্দেশ অনুযায়ী এভাবে হচ্ছে প্রতিটা সাবস্টেশনের জন্য আলাদা আলাদা কর্মী নিয়োগ করা আছে এবং কর্মীদের যদি কোনো শাস্তি দিতে হয় তাহলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে। কিন্তু তারা হচ্ছে এখানে কোনো সিস্টেমকে এরা কোনো গুরুত্ব দিতে রাজি হয়নি। এরা মনে করেছে সমস্ত ঠিকাদারই মনে করেন যে তাদের লেবাররা তাদের লেবার, তারা যা করবেন, যা খুশি তাই করবেন, এটা তাদের হচ্ছে অধিকার। কিন্তু আমরা জানি যে আমাদের দেশের শ্রম আইন অনুযায়ী কোনো ঠিকা শ্রমিক তারা প্রিন্সিপাল এমপ্লয়ার হয় হচ্ছে ডিপার্টমেন্ট। আমরা ডিভিশনাল ম্যানেজারকে এটা বোঝাতে পেরেছি, উনি বুঝেছেন, উনি জানেনও এই বিষয়টা যে এই শ্রমিকরা হচ্ছে তারা পর্ষদের কর্মী, ঠিকা কর্মী হলেও পর্ষদের কর্মী। ঠিকাদাররা এদেরকে বের করে দিতে পারে না, এইভাবে হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কিন্তু তাও এখানে তারা করেছেন এবং ফলে গতকাল আমাদের ডিভিশনাল ম্যানেজার ডেকেছিলেন, আমরা তাদেরকে চিঠি দিয়েছিলাম যে এইভাবে করা যায় না। কালকে আমরা কথা বলেছি এবং তিনি আমাদের প্রতিটা কথার সঙ্গে এক হয়েছেন। আমরা গতকালই জানিয়েছিলাম আপনাদের। আজকে তারা কাজে যোগদান করেছেন, উনি বলেছিলেন যে আজকের থেকে তারা কাজে যোগদান করবেন। আজকে কাজে যোগদান করতে এসছেন। আমরা অভিনন্দন এবং ঐক্যবদ্ধ যে লড়াই এরা করেছেন তার জন্য সবাইকে অভিনন্দন জানাই এবং এই লড়াইয়ের বার্তা সমস্ত শ্রমিকের মধ্যে পৌঁছবে যে যখন তখন যাকে খুশি যেখানে খুশি তাকে পাঠিয়ে দেওয়া যায় না। এখনও পর্যন্ত দেশটা গণতান্ত্রিক আছে এবং এখনও পর্যন্ত দেশটাতে শ্রম আইন বলে একটা আইন আছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। গ্রীষ্মের ফল হিসেবে তরমুজের জুড়ি মেলা ভার, তাই তো বাজার ছেয়েছে তরমুজে। তরমুজ বলতে প্রথমেই মাথায় আসে সবুজ খোসাযুক্ত লাল জলীয় ফল। এখন আবার সবুজ খোসাযুক্ত তরমুজ ছাড়াও হলুদ রঙা তরমুজও মেলে বাজারে। কিন্তু এ কেমন তরমুজ? বাইরেটা একেবারে হলুদ, কাটলে ভেতরটা টুকটুকে লাল। বাইরে থেকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে এই হলুদ ফলটি তরমুজ। জানেন কোথায় মিলছে এই তরমুজ? শহর জলপাইগুড়ির বাজার এখন ছেয়ে গিয়েছে নয়া আমদানি হওয়া হলুদ তরমুজে। লাল টুকটুকে হবে কিনা, মিষ্টি হবে কিনা, এসব প্রশ্ন মাথায় ঘুরপাক করলেও দাম দিয়ে কিনেও ফেলছেন সাধারণ মানুষ। সবুজ খোসাযুক্ত তরমুজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিচ্ছে হলুদ খোসাযুক্ত লাল তরমুজ। বিক্রেতারা জানান এই তরমুজ মূলত আসে পাঞ্জাব থেকে, বাংলায় এই তরমুজের চাষ হয় না। জলপাইগুড়িতে কেমন চাহিদা রয়েছে এই হলুদ তরমুজের, এই বিষয়ে বিক্রেতারা জানান সাধারণ তরমুজের তুলনায় পাল্লা ভারী এই হলুদ তরমুজের। দেদার বিকোচ্ছে এই তরমুজ, দামও সাধ্যের মধ্যেই। মাত্র 40 টাকা কেজি দরে রমরমিয়ে বিক্রি হচ্ছে তরমুজ। বলুন কোথাকার তরমুজ এনেছেন? এটা হলো পাঞ্জাবের তরমুজ হলো, ভিতরে লাল বাইর হবে, নাহলে হলুদ বাইর হবে, যেরকমই বাইর হবে। আর এটা হলুদ হওয়ার কারণ কি? হলুদ হওয়া একলা বাইরের বীজ আছে তো তার জন্য হয়তো হলুদ বাইর হতেছে, লাল বাইর হতেছে, চিনির মতো মিষ্টি হবে। এর আগে তো কালো তরমুজ বিক্রি করতে, এর আগে কালো তরমুজ আসছিল, এবার এটা ফার্স্ট আসছে। বিক্রি ভালো হইতেছে। দাম 40-50 টাকা কেজি বিক্রি হইতেছে। ক্রেতাদের কথায় বাজারের চারিদিক তরমুজের ছড়াছড়ি, তারই মধ্যে হলুদ খোসার তরমুজের চাহিদা সবচেয়ে বেশি। এখন গরমে মনে খেয়ে আরাম আছে। কি ধরনের তরমুজ? হলুদ রঙের, রংটা ভালো, ভিতরে হলুদ বাইর হবে। আগে দেখছেন এরকম তরমুজ? এই প্রথম দেখলাম এটা। হ্যাঁ, প্রথম দেখলাম এটা, নতুন ভ্যারাইটি। কেমন দেখতে? দেখতে খুব ভালো, কুমড়োর মতো। হ্যাঁ, কুমড়োর মতো। হ্যাঁ, কুমড়োর। আর রংটা কেমন? রংটা হলুদ, প্রথম হলুদ।
প্রথম দিন খেতে কেমন খেলে তো? এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। তিস্তা স্পা সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায় নিম্নমানের কাজের অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। খেলাধুলায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি আইসিএসসি পরীক্ষায় ভালো ফল করল জলপাইগুড়ির সম্প্রীতি পাল। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview